আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের অংশের তৃতীয় অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। তোমরা এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে আমার আজকের এই ক্লাসটি বা এই সমাধানের ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ। আমরা একটু দেখব যে আমাদের 6 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে। আমাদের 6 নম্বর প্রশ্নে বলেছে, আলম সাহেব তার ব্যবসায়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করেন না। বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করেন না। এই যে যখনই আমাকে বলবে যে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করেন না, আমাকে যখনই বলবে যে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না, এই কথাগুলো বলা থাকবে মানে আমরা ধরেই নিব এই প্রশ্নটা একতরফা দাখিলা পদ্ধতির একটা প্রশ্ন। এবং তুমি এটা বিশ্বাস করো, এই প্রশ্নটা তোমার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে এইরকম একটা সৃজনশীল তুমি কিন্তু তোমার পরীক্ষার হলে পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা, কি বলা আছে আমরা দেখি। বলা আছে 2013 সালের জানুয়ারির 1 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 2,50,000 ও 1,10,000 টাকা। যথাক্রমে বলা থাকবে যখন, এই যে যথাক্রমে, ক্রমান্বয়ে, এই কথাগুলো বলার মানে হচ্ছে আগে যার নাম রয়েছে তার টাকার অঙ্কটা আগে থাকবে, পরে যার নাম রয়েছে তার টাকার অঙ্কটাও পরে থাকবে। আচ্ছা, উক্ত বছরে আলম সাহেব নতুন করে আরও 40,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। নিজ প্রয়োজনে 25,000 টাকা ব্যবসায় থেকে উত্তোলন করে। বছর শেষে আলম সাহেবের ব্যবসায়ের সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নিম্নরূপ। নিচে ব্যবসায়ের দায় ও সম্পত্তির পরিমাণগুলো বলা আছে। কয় তারিখেরটা বলা আছে ভাইয়া? কয় তারিখেরটা বলা আছে? বছর শেষে বলা আছে। দেখো, এই অঙ্কটার একটু ভ্যারাইটি হচ্ছে, অন্যান্য অঙ্কে এইখানে বলা থাকতো 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর এখানে বলা আছে বছরের শেষে। তো বছরের শেষ বা 31শে ডিসেম্বর দুইটার মানে একই দাঁড়ায়, এবং এই দুইটা মানে হচ্ছে কি আমার সমাপনী, তাই না? আচ্ছা, কি কি আছে? হাতে নগদ, দালান কোঠা, মজুত পণ্য, পাওনাদার, দেনাদার, ব্যাংক ঋণ, একদম সিমিলার টাইপের এন্ট্রি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ক নম্বরে বলেছে প্রারম্ভিক মূলধন, খ নম্বরে বলেছে হচ্ছে বছর শেষে আলমের মূলধন, বছর শেষে মানে সমাপনী মূলধন, এবং আমাদেরকে এরপরে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে আলমের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমাদের এই সূত্রটা অনুসরণ করতে হবে ভাইয়া। আমাদেরকে কি করতে হবে ভাইয়া? এই সূত্রটা অনুসরণ করতে হবে। এই সূত্রটা অনুসরণ করতে হবে। প্রারম্ভিক মূলধন, এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পত্তি থেকে আমরা প্রারম্ভিক দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। প্রারম্ভিক সম্পত্তি থেকে আমরা প্রারম্ভিক দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। তো প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দেই ভাইয়া। আমার প্রারম্ভিক সম্পদ আছে 2,50,000 টাকা। প্রারম্ভিক সম্পদ আছে 2,50,000, বাদ দিয়ে দিব প্রারম্ভিক দায় কত? 1,10,000। 1,10,000। তাইলে এই 2,50,000 টাকা থেকে 1,10,000 বাদ দিলে খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে থাকবে 1,40,000 টাকা। কত থাকবে ভাইয়া? 1,40,000 টাকা। এবং এই 1,40,000 টাকাই কিন্তু আমার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। আমার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটা কত? কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে 1,40,000 টাকা। খুবই সহজ জিনিস, খুবই বেসিক জিনিস। কি ভাইয়া? আমাকে প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়ের পরিমাণটা বাদ দিতে হবে। আমি প্রশ্নে দেখলাম আমার প্রারম্ভিক সম্পত্তি 2,50,000 টাকা। আমার প্রশ্নে বলেই দিছে প্রারম্ভিক দায়ের পরিমাণ 1,10,000 টাকা। তাহলে 2,50,000 টাকা থেকে 1,10,000 টাকা বাদ দাও। 2,50,000 বাদ 1,10,000 বাদ দিয়ে যে থাকতেছে কত? 1,40,000 টাকা। তাহলে ভাইয়া আলম সাহেবের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? 1,40,000 টাকা। ভাইয়া পরীক্ষার হলে তুমি যেইভাবে উত্তর করলে টিচার তোমার উপরে সবচাইতে বেশি সন্তুষ্ট হবে,
পরীক্ষার হলে যেইভাবে লিখলে তোমার সময় কম লাগবে, পরীক্ষার হলে যেইভাবে তুমি উত্তর করলে তোমার খাতাটা অন্য সবার চাইতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে, আমি এই বইয়ের মধ্যে প্রত্যেকটা সৃজনশীলের উত্তর ওই রকম করেই সাজিয়ে লিখেছি। এমনভাবে লিখেছি মনে হচ্ছে পরীক্ষাটা মনে হয় আমি দিচ্ছি, অর্থাৎ আমি পরীক্ষা দিলে আমি যেইভাবে লিখতাম আমি ওইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি। এজন্য তোমাদের সবাইকে আমি বলবো এই ইজি অ্যাকাউন্টিং বই এটা হচ্ছে তোমার ওয়ান স্টপ সলিউশন। তোমার হিসাব বিজ্ঞানে যদি তোমার কাছে এই ইজি অ্যাকাউন্টিং বইটা থাকে, তোমার হিসাব বিজ্ঞানের প্রস্তুতির জন্য অন্য কোনো ব্যাচ পড়তে হবে না, অন্য কোনো প্রাইভেট টিচার লাগবে না, কোনো অনলাইন কোর্সও তোমার জন্য লাগবে না। সত্যি কথা বলছি, তোমার আর কিচ্ছু লাগবে না। তার কারণ তোমার প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার জন্য আমি নিজে আসি। প্রত্যেকটা প্রশ্নের উপরে একটা কিউআর কোড তুমি পাবা, কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে ওই প্রশ্নের সমাধানটা আমি তোমাকে করে দিব, তাহলে আমি একটা প্রশ্নের সমাধান করে দেওয়ার পরে আমার কাছে তো মনে হয় না তোমার আর অন্য কোনো অসুবিধা থাকবে বা অন্য কোনো অসুবিধা থাকার কথা। তো একটা বই কিনলে তুমি কিন্তু বইয়ের সাথে টিচারকে ফ্রি পাচ্ছ, টিচারকেও কিন্তু তুমি বিনামূল্যে তোমার হাতের কাছে পেয়ে যাচ্ছ। এরকম করে আমাদের টেকনিক ইজি এডুকেশনের প্রতিটা বইয়েই এই বৈশিষ্ট্যটা বিদ্যমান, এবং এই বৈশিষ্ট্যটা বাংলাদেশের মধ্যে এই প্রথম একটা বলা যায় যে সংযোজন, যে আমরাই এই সংযোজনটা করেছি যে প্রতিটা প্রশ্নের সাথে আমরা কিউআর কোড রেখেছি। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা আলাদা আলাদা করে একটা করে তোমাদেরকে ভিডিও লেকচার প্রোভাইড করছি। এজন্য যারা এখনো বইটা কেনো নাই, তোমরা হয়তো বা ফেসবুকে ছোট্ট একটা ক্লিপ দেখছো বা ইউটিউবে ভিডিওটা দেখতেছো, তোমাদেরকে আমি বলবো খুবই দ্রুত সময়ের মধ্যে বইটা কিনে ফেলো। বইটা কেনার জন্য আমাদের স্ক্রিনে যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে তুমি গেলে বইটা অর্ডার করার পূর্ণ একটা প্রক্রিয়া তুমি পাবা, অথবা আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজেও তুমি SMS করতে পারো। যে যেভাবে পারো খুবই দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করো, মানে তোমার SSC পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই ইজি অ্যাকাউন্টিং বইটাই যথেষ্ট। আচ্ছা, আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছে বছর শেষে আলম সাহেবের মূলধনের পরিমাণ কত। দেখো এই প্রশ্নটা না একটু ভাসুর টাইপের আচরণ করে। ভাসুর কি করে জানো? ভাসুররা হচ্ছে সবসময় সব প্রশ্ন মানে সব কথা বলে না, একটু ইনডিরেক্টলি বলে, একটু ঘুরায় পেঁচায় বলে। তো এই প্রশ্নটাও ঠিক একই রকম, ও সমাপনী উচ্চারণ করতেছে না, কিন্তু ও বলতেছে বছর শেষে। বছর শেষে যেই কথা সমাপনীটাও একই কথা, বছর শেষে যেই কথা সমাপনীটা একই কথা। তাহলে আমাকে বলছে বছর শেষে আলমের মূলধনের পরিমাণ নির্ণয় করো, আমাকে বলতে পারতো সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। এবং আমি জানি সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়, সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। সমাপনী মানে কি? বছরের শেষে। ভাইয়া আমার প্রশ্নে এই যে দেখো বছরের শেষে আলমের ব্যবসায়ের হিসাবগুলো নিম্নরূপ। আচ্ছা, হিসাবগুলো কি কি দেওয়া আছে ভাইয়া? হিসাবগুলো দেওয়া আছে হচ্ছে নগদ 40,000 টাকা একটা সম্পদ, দালান কোটা 80,000 টাকা একটা সম্পদ, মজুদ পণ্য 70,000 টাকা একটা সম্পদ, দেনাদার 60,000 টাকা একটা সম্পদ। অর্থাৎ লাল কালি দিয়ে যেগুলো আমি মার্ক করলাম এগুলো সবই কিন্তু আমার ব্যবসায়ের জন্য একটা করে সম্পদ। হাতে নগদ এটা একটা সম্পদ, দালান কোটা এটা একটা সম্পদ, মজুদ পণ্য এটা একটা সম্পদ, দেনাদার এটা একটা সম্পদ। এই জায়গা থেকে বাদ দিতে হবে দায়ের পরিমাণ। দায় কি কি আছে? পাওনাদার আছে একটা দায় 30,000 টাকা, ব্যাংক ঋণ আছে একটা দায় 50,000 টাকা। 30,000 আর 50,000 80,000 টাকা হচ্ছে আমার দায়। তাইলে এই প্রশ্নের সমাধানে যদি আমি যাই, এই প্রশ্নটার সমাধানে যদি আমি যাই একটু খেয়াল করে দেখো, এই যে এই প্রশ্নটার সমাধানে আমি যদি যাই, এই যে দেখো ভাইয়া আমি সবগুলো সম্পত্তির তালিকা এখানে করেছি, সবগুলো সম্পত্তি আমি এখানে যোগ করলাম, যোগ করে দেখলাম কত টাকা ভাইয়া? যোগ করে আমি দেখলাম 2,25,000 টাকা। যোগ করে আমি দেখলাম কত টাকা? 25,000 টাকা, 2,25,000 টাকা। এরপরে হচ্ছে আমার সমাপনী দায়গুলো। সমাপনী দায় কি ছিল? দুইটা ছিল, একটা ছিল পাওনাদার আর একটা ছিল ব্যাংক ঋণ, একটা ছিল পাওনাদার আর একটা ছিল ব্যাংক ঋণ।
তো পাওনাদার আর ব্যাংক ঋণ দুটো যোগ করলে আসে কত? আসে হচ্ছে ৮০,০০০ টাকা। ওকে, তাইলে আমার সূত্রটা কি ছিল? প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে ভাই প্রারম্ভিক সম্পত্তি হচ্ছে 2,50,000 টাকা, প্রারম্ভিক দায় হচ্ছে ৮০,০০০ টাকা। তাইলে তুমি এই 2,50,000 টাকা থেকে ৮০,০০০ টাকা বাদ দিলে তোমার যেটা থাকবে সেটাই হচ্ছে কি সমাপনী মূলধন। সেটা কত? সেটা হচ্ছে 1,70,000 টাকা। সেটা হচ্ছে কি 1,70,000 টাকা। তাইলে আমার সমাপনী মূলধনের পরিমাণ বছর শেষে সমাপনী মূলধনের পরিমাণ 1,70,000 টাকা। খুবই সহজ না ভাইয়া? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে আমরা দেখি। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে উপর্যুক্ত তথ্য থেকে, কি থেকে ভাইয়া? উপর্যুক্ত তথ্যের আলোকে আলম সাহেবের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। লাভ বা ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে বলছে। ভাই আমরা সবাই জানি লাভ ক্ষতি নির্ণয় করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাইলে এই সমাপনী মূলধন কত? এটা তো আমি বের করছি ভাই, মাত্র বের করছি, তাই না? উত্তোলনের পরিমাণটা জানা দরকার। উত্তোলনের পরিমাণ কি বলছে? যে নিজ প্রয়োজনে তিনি 25,000 টাকা উত্তোলন করে। তাহলে আমি সমাপনী মূলধনও পাইলাম, উত্তোলনের পরিমাণও পাইলাম। প্রারম্ভিক মূলধন আমি ক নাম্বার প্রশ্নে বাইর করছি। প্রারম্ভিক মূলধন আমি ক নাম্বার প্রশ্নে বের করছি। এটার সাথে যোগ করব, যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কি? তিনি নতুন করে আরো 40,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তাহলে আমার অতিরিক্ত মূলধনের পরিমাণটাও আমি পাইছি। তাহলে এখন আমার কাজ হচ্ছে আমি প্রশ্নের মধ্যে মান বসায়া অঙ্কটার যোগ বিয়োগটা করে ফেলবো, তাই না? এই যে দেখো খুব সুন্দর করে এখানে বলা আছে সমাপনী মূলধন, এটা আমি খ নাম্বারে পাইছি উত্তরটা, যোগ উত্তোলন। উত্তোলন কত? 25,000। তাহলে 1,70,000 যোগ 25,000 যোগ করলে কত আসবে? 1,95,000। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন আমি ক নাম্বার প্রশ্নে পাইছি উত্তরটা। অতিরিক্ত মূলধন আমার প্রশ্নে বলা আছে তিনি বছরের মাঝামাঝি সময়ে আরো এটার আরেকটা সিনোনিম কি? অতিরিক্ত, তাই না? অতিরিক্ত মূলধন দিচ্ছে কত টাকা? 40,000 টাকা। তাহলে 1,40,000 আর 40,000 যোগ করলে 1,80,000। এখন এই 1,95,000 টাকা থেকে 1,80,000 টাকা বাদ দিলে থাকবে হচ্ছে 15,000 টাকা। এবং যেহেতু অ্যামাউন্টটা পজিটিভ আসছে, পজিটিভ আসার কারণে এটাকে আমরা বলবো লাভ। মনে রাখবা সমাপনী মূলধনের সাইড, সমাপনী মূলধনের পাশ যদি বড় হয়, সমাপনী মূলধনের পাশটা যদি বড় হয় তাহলে ওইটা আমার জন্য লাভ। সমাপনী মূলধনের পাশটা যদি বড় হয় তাহলে ওইটা আমার জন্য লাভ হয়েছে। তাহলে এটা আমার জন্য কি ভাইয়া? এটা আমার জন্য লাভ হয়েছে, লাভ 15,000 টাকা। তাইলে আমাকে তোমরা একটু কমেন্ট করে জানায়ো বা যেভাবেই পারো আমাকে জানায়ো যে এই 6 নম্বর প্রশ্নটা বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হইল কিনা। এরকম করে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান করেছি এবং এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সমাধানের জন্য বইয়ের থাকা যেই কিউআর কোডগুলো রয়েছে এই কিউআর কোডগুলো তোমাকে স্ক্যান করতে হবে এবং এই কিউআর কোডটা স্ক্যান করার জন্য এই বইটা তোমাকে ক্রয় করতে হবে এবং এই বইটা ক্রয় করার জন্য টেকনিক ইজি এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে যেই বইটা পারচেস করার যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমে তোমরা বইটা সংগ্রহ করে ফেলো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।